প্রয়াণ দিবস, মহাত্মা গান্ধীর আজকে মৃত্যুদিন, প্রয়াণ দিবস আপনারা জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা সাথে সাথে ধিক্কার জানাচ্ছি যারা আমাদের নীতির সঙ্গে, চলার পথের সঙ্গে মহাত্মা গান্ধীর চলার পথের অনেক ফারাক ছিল, কিন্তু আমরা এটা অস্বীকার করতে পারি না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি যে তরঙ্গ তৈরি করেছিলেন, সেই তরঙ্গ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে উপাদান জুগিয়েছে, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। আর সেই মহাত্মা গান্ধীকে খুন করেছিল আরএসএস এর নেতা নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীর মৃত্যুদিন, তার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার খুনি, তার প্রতি ঘৃণা জানানোটা আমাদের কাজ। মহাত্মা গান্ধীর খুনি একজন ছিলেন, নাম নাথুরাম গডসে। আমাকে যখন ছাত্র যুব বন্ধুরা ফোন করেন, তাপসদা 30শে জানুয়ারি রঘুনাথপুরে আমরা একটা সভা করব, সামনে আমাদের নবান্ন অভিযান, আপনাকে আসতে হবে। আমি এক কথায় রাজি হয়েছি এবং এসেছি এই কারণে, শুধু একজন খুনির কথা বলার জন্য না। এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় খুনি কোথায় আছেন? সবচেয়ে বড় খুনি কোন জঙ্গলে আছে জানেন? কোন জেলে আছে জানেন? কোন গুহার মধ্যে লুকিয়ে আছে জানেন? জানেন না তো? কোন চেয়ারে বসে আছে জানেন? এদেশের সবচেয়ে বড় খুনি মানুষটা দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমি ছুটে আসবো না এখানে, আমার যন্ত্রণার জায়গা এটাই। আমি নিজে গুজরাটে গিয়েছিলাম, আহমেদাবাদ, বরোদা, মোডাসা, সংগ্রামপুর, হিম্মতনগর, ভাবনগর। গোধরা কাণ্ডের পরে আমার গিয়ে প্রথম কাজ কি হয়েছিল? লরি ভর্তি করে লাশ তুলছি, লাশ মৃতদেহ। লরিতে করে লাশগুলোকে তুলে নিয়ে গিয়ে কেউ যদি গুজরাট কোনোদিন বেড়াতে যান বা কোনো কাজে যান, সাবরমতী নদীর তীরে যাবেন। আমার ছাত্র যুব বন্ধুরা একটার পর একটা গর্ত করছে, এক একটা গর্তে এক একটা লাশ পুঁতছি। হঠাৎ লাশ পুঁততে পুঁততে আমার মাথায় এলো, বন্ধুদের বললাম এই লাশগুলো তো কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, একটা করে গাছের চারা জোগাড় করে দিতে পারবে? আমাকে গুজরাটের বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে, क्यों तापस जी यहाँ कब्रिस्तान में आप क्या करेंगे? गाছের চারা নিয়ে কি করবেন? हमने जो लोग कब्र का अंदर होगा ना, वो जिंदगी में कभी सीधा नहीं हो सकता। এরা তো কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওর কবরের উপরে একটা গাছ পুঁতে দিলে সাক্ষী হিসেবে গাছটা ক্রমশ আকাশের দিকে বাড়তে থাকবে, আকাশের দিকে বাড়তে থাকবে। গিয়ে দেখবেন সাবরমতী নদীর তীরে লাইন দিয়ে যে গাছগুলো লাগানো আছে, সেটা আমরা ডিওয়াইএফআই এসএফআই লাইট লাগিয়েছি এবং প্রত্যেকটা গাছের নিচে একটা করে মৃতদেহ, আর সেই কয়েক সমস্ত মৃতদেহ। খুনি কি জানেন? লোকটার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। অনেক বন্ধু আমার বক্তব্য ক্যাসেট করছেন, পাঠিয়ে দেবেন আরএসএস এর হেডকোয়ার্টারে, পাঠিয়ে দেবেন বিজেপির হেডকোয়ার্টারে, যে যুব আন্দোলনের একজন প্রাক্তন নেতা এসেছিল, দেশের প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় খুনি 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 বলে গেছেন। আমার কাছে তথ্য প্রমাণ আছে। বামপন্থী কর্মীরা কোনো বক্তব্য রাখার সময় তথ্য প্রমাণ ছাড়া কথা বলে না, কথা বলে না। নরেন্দ্র মোদীকে দেশের সবচেয়ে বড় খুনি বলতে গেলে বুকের পাটা লাগে, বুকের পাটা লাগে। 56 ইঞ্চি নয়, 36, তাতেই দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলতে পারি।
আর সেই লোকটা দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে। আমরা আসবো না, আমরা মিটিং করব না, আর গোটা দেশটাকে প্রতারিত করছেন, ধোঁকা দিচ্ছেন বিজেপির নেতারা, কর্মীরা। এখনো যারা ইলেকট্রিক খুঁটিতে ঝান্ডা বাঁধছেন, দেওয়ালে পদ্ম ফুলের ছবি আঁকছেন, আমি আপনাদের কতগুলো প্রশ্ন করতে চাই, বলবেন। আজকে গোটা দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদীকে কে দিয়েছে? 2014 সালে নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কি বলেছিলেন? আমি কয়েকদিন আগে দিল্লিতে গিয়েছিলাম, আমার কৃষকরা লড়াই করছেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওদের সঙ্গে তাঁবুতে ছিলাম, লড়াই করছেন তারা। আর নরেন্দ্র মোদী গোটা দেশের সামনে সর্বনাশ ডেকে আনছেন। আমি সেখানে গিয়ে বলেছিলাম, দেখলাম কৃষকরা দারুণ উত্তর দিলেন। আমি কৃষকদের মিটিং এ বক্তৃতা করতে গিয়ে বললাম, तमाम हिंदुस्तान का सबसे ज्यादा झूठ बोलने वाला आदमी कौन है पता? आपको पता है हिंदुस्तान का सबसे बड़ा झूठ बोलने वाला कौन है? सबसे बेसी मिथ्या কে বলে? এই দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদীর নাম কি? জোরে বলুন, ঠিক উত্তর দিচ্ছেন, জোরে বলুন। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। অলিম্পিক্সে যদি খেলা হতো, মিথ্যা বলার কম্পিটিশন হতো, সোনার পদক পেতেন নরেন্দ্র মোদী, আর রূপোর পদক কে পেতেন সেটা নিশ্চয়ই জেনে গেছেন আমার বন্ধুদের বক্তৃতা থেকে। রূপোর পদকটা কার জন্য ঝুলছে? কেন বলছি নরেন্দ্র মোদীকে দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী? এটাও প্রমাণ আছে। নরেন্দ্র মোদী 2014 साल पटना जनसभाয় দাঁড়িয়ে বলছেন, भाइयों बहनों, मैं सत्ता में आने का बाद महंगाई कम हो जाएगा, জিনিসপত্রের দাম কমিয়ে দেবো, এই কথা বলেছিল। ডিজেল কত, পেট্রোল কত, রান্নার গ্যাস কত? আমি বলছি না, সবটা জানি, আপনারা জানেন, তাই ওই কথাগুলো আমি কেন বলতে যাব? জিনিসপত্রের দাম কমেছে, রান্নার গ্যাসের দাম পড়েছে, ডিজেলের দাম কমেছে, কীটনাশক ওষুধের দাম কমেছে। নরেন্দ্র মোদী বলেনি যে কৃষকের ঋণ মুকুব করে দেবো? भाई साहब, मैं जब सत्ता में आऊंगा तो तमाम हिंदुस्तान का मेरा पहली काम है किसान का कर्ज माफ कर देना। और अभी 6.5 साल बाद ऐसा कानून बनाया जो ब्रिटिश राज को याद दिलाता है। 6.5 বছর পরে তুমি এমন কৃষকদের জন্য আইন বানালে, কৃষকদের পিঠে চাবুক মারার আইন। এমনি এমনি বসে আছে নাকি? গোটা কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হবে। তাদের কোথায় ঋণ মুকুব? কৃষকরা আত্মহত্যা করছে, জমি হারাচ্ছে, কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে, তারা সেখানে বসে আছেন। আর কি বলেছিলেন? কৃষকদের ঋণ মুকুব হয়নি। নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, বলেছিলেন। কোথায়? লখনৌ বিশ্ববিদ্যালয় ময়দানে গিয়ে উত্তরপ্রদেশে বক্তৃতা করে কি বলছেন? मेरा प्यारा विद्यार्थी नौजवान भाइयों, छात्र युवा भाई, तुम्हारा मांग क्या है? ছাত্র যুবরা এই যে যেমন শুনলেন না, দাঁড়িয়ে বলছে রোজগার চাইয়ে, কাজ চাই, কাজ চাই, কাজ চাই। যখন বলছে, अरे भाई नौजवान मेरा दिल का धड़कन है, যুবরা আমার হৃদয়ের স্পন্দন, যুবরা আমার হৃদয়ের স্পন্দন। আমি ক্ষমতায় আছে, 1 বছরের মধ্যে বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব। যদি বছরে 2 কোটি বেকারের চাকরি হতো, তাহলে 6.5 বছরে 13 কোটি বেকারের চাকরি হতো। আর রঘুনাথপুরের পাড়ায় পাড়ায়, আদ্রার পাড়ায় পাড়ায়, কাশীপুরের পাড়ায় পাড়ায়, পুরুলিয়ার গ্রামে গ্রামে, ঘরে ঘরে অন্তত 10টা করে গ্রামে গ্রামে চাকরি হতো। হয়েছে কারো 14 কোটি ছাঁটাই হচ্ছে, 14 কোটি ছাঁটাই হয়েছে। এগুলি বিজেপির কোন নেতা কর্মী এসে বলতে পারে কেন চাকরি দেবো? আপনাদের ছেলেরা এসে ঝান্ডা নিয়ে মিছিল করবে, যুবরা ডিওএফআই ঝান্ডা নিয়ে মিছিল করবে, ইনকলাব জিন্দাবাদ বলবে, নরেন্দ্র মোদীর মুন্ডুপাত করবে, আমরা তাদেরকে কেন চাকরি দেব? পুরুলিয়া থেকে যারা সাইকেল মিছিল করে আসছেন তাদের দেননি, ঠিক আছে। এই মিটিং এ যারা আসছেন তাদের দেননি, ঠিক আছে। কিন্তু যারা ওই ইলেকট্রিক খুঁটিটার উপরে পদ্ম ফুলের ঝান্ডাটা বাঁধছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের একজনকেও চাকরি কি দেওয়া হয়েছে? বিজেপির কোন একজন কর্মী যদি
প্রাণ পেয়ে থাকেন নরেন্দ্র মোদীর জমানায় আমার কাছে আসুন, আমার কাছে আসুন। আপনাকে দল বদল করতে বলবো না। এখানে প্রদীপটা বসে আছে, আপনার হাতে লাল ঝান্ডা তুলে দেবো না। আপনি একটা পদ্ম ফুলের ঝান্ডা আনবেন, আমি পদ্ম ফুলের ঝান্ডাটা হাতে ধরে নেবো, আমি পদ্ম ফুলের ঝান্ডাটা হাতে। किसी का हिम्मत नहीं है, किसी का हिम्मत नहीं है। আমি শুধু এখানে বক্তৃতা করছি তা না, কয়েকদিন আগে রাজস্থানের বর্ডারে গিয়েছি, হরিয়ানার বর্ডারে গিয়েছি, পাঞ্জাবের বর্ডারে গিয়েছি, উত্তরপ্রদেশের বর্ডারে গিয়েছি। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়িয়েছে, হিম্মত নেই। মিথ্যাবাদী বলবেন না। এই লোকটা সোনার পদক মিথ্যা বলার জন্য পাবে না তো কে পাবে? আচ্ছা এটা ছেড়ে দিন। আর কি বলেছিলেন লখনৌয়ের জনসভায় গিয়ে নরেন্দ্র মোদীর? এটা আমি ঠিক পারি না। ওই মুখ্যমন্ত্রী যে মাইকে বক্তৃতা করে স্ট্যান্ড ফ্যান তার দরকার হয় না, মঞ্চের এদিক ওদিক ঘুরতে থাকে। তো আমি তাই বললাম ভাই আমার একটু স্ট্যান্ড লাগবে। তো সেখানে नरेंद्र मोदी बक्तृता करते गए बोलते माँ बहनों भाइयों किसानों मजदूरों आपका बैंक में खाते हैं। बैंक में खाता माने जानेन तो হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা? অ্যাকচুয়ালি আমাকে বন্ধুরা বলছে একটু তাপসদা মাঝে মাঝে হিন্দি বাংলা মানে হিন্দি বোঝেন আপনারা সবটাই। কিছু লোক ওখানে বলছেন আরে ভাই ব্যাংক में खाता है, কিছু লোক হাত তুলে বলে হ্যাঁ 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 বহুত আচ্ছা বহুত আচ্ছা। এবারে এই কোণে এসে গেছে, এই কোণে এসে বলছে आपका बैंक में खाता है। এরা বলছে नहीं नहीं नहीं। अरे भाई जल्दी जाओ बैंक में लाइन लगाओ, खाता खोलो, बैंक अकाउंट खोलो। मैं सत्ता में आने का 1 साल का अंदर आपका खाते में 15 लाख रुपया घुस जाएगा। अरे भाई 15 लाख का बात छोड़ दो, বলে আমি ক্ষমতায় আসা 1 বছরের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকে যাবে। মানুষ ভাবলো কি ব্যাপার, 15 লাখ টাকা যদি ঢুকে যায় তাহলে কি না কি কাণ্ড হবে, লাখপতি হয়ে যাব। গোটা দেশের 130 কোটি মানুষকে লাখপতি হওয়ার স্বপ্ন দেখানো ঢুকেছে কারো? আবারও বলছি আপনারা যারা বামপন্থীদের মিছিলে হাঁটছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে নিয়ে ছেড়ে দিলাম। কোন বিজেপির যদি কর্মী থাকেন যিনি দাঁড়ালে পদ্মফুল আঁকছেন আর ইলেকট্রিক খুঁটিতে উঠে ঝান্ডা বাঁধছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা না ঢুকুক, 15,000 কি ঢুকেছে? 15,000 না ঢুকুক, 1500 কি ঢুকেছে? 1500 না ঢুকুক, 15 টাকা কি ঢুকেছে? আচ্ছা 15 টাকা ছেড়ে দিলাম, যদি 15 পয়সা অন্তত ঢুকে থাকে আমার কাছে দৌড়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে আসুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসুন, দেখান। নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলবো না। গোটা দেশকে এইভাবে প্রতারিত করছে। গোটা দেশে আজকে 14 কোটি মানুষের কাজ কেড়ে নেওয়া হয়েছে। দেখলেন আপনারা আমাদের দেশের সমস্যা কি? ভারতবর্ষের যে প্রান্তে যাবেন আপনি আমাদের দেশে এখনো 39 কোটি মানুষ 24 ঘন্টায় দুটো করে রুটি বা 1 মুঠো ভাত জোগাড় করতে পারে না। আমাদের দেশে 34 কোটি মানুষ এখনো নিজের নাম লিখতে পারেন না। আমাদের দেশে 19 কোটি তরুণ তাজা বেকারের দুটো হাতে একটা কাজ নেই। আমাদের 5 থেকে 9 বছরের 15 কোটি শিশু এখনো স্কুলে যাওয়ার সুযোগ পায় না। আমি একবার মনমোহন সিং এর কাছে মিটিং করতে গিয়েছিলাম, ছাত্র যুবদের দাবি জানাতে গিয়েছিলাম। ছাত্র যুবদের 18 দফা দাবি জানানোর পরে আমি মনমোহন সিংকে বলেছিলাম দূরদর্শনের হিন্দি খবর শুনুন আপনারা। ওই হিন্দি খবরের আগে একটা বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন দেওয়া হতো, টিং 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 করে একটা ঘন্টা বাজবে। 5 জন প্রাইমারি স্কুলের ছাত্র, শু পরা আছে, প্যান্ট পরা আছে, জামা ইন করা আছে, টাই ঝালানো আছে, পিঠে স্কুলের ব্যাগ। আর বাম দিকে 5 জন ছাত্রী, শু পরা আছে, স্কার্ট পরা আছে, পিঠে ব্যাগ ঝোলানো আছে। তারপর একটা টিং 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 করে ঘন্টার আওয়াজ। সেই আওয়াজের পরে পেছন থেকে আওয়াজ হবে আও বাচ্চা হাম সব স্কুল চলে একসাথ। বাচ্চা তোমরা সবাই এসো, আমরা সবাই মিলে একসাথে স্কুলে যাই। ডান দিক দিয়ে 5 জন ছাত্রী, বাম দিক দিয়ে 5 জন ছাত্রী নদী নালা পাহাড় পাড়িয়ে ঝাঁঝর চোখে স্কুলে গিয়ে হাজির হলো। আমি মনমোহন সিংকে বলেছিলাম এই বিজ্ঞাপনটা বন্ধ করে দিতে হবে। मनमोहन सिंह আমাকে বলছে अरे क्या बताया तपस भैया, तुम हिंदुस्तान का नौजवान का नेता है, ये तो सर्व शिक्षा अभियान का ऐड है, बंद करने के लिए क्यों बताते हैं भाई साहब? আমি তখন বললো যে এটা তো সর্বশিক্ষা অভিযানের বিজ্ঞাপন, এটা বন্ধ করতে কেন বলছো?
আমি তখন মনমোহন সিংকে বাংলার একজন কবির একটা কবিতা হিন্দি অনুবাদ করে শোনালাম। আপনি জানেন আমাদের বাংলার একজন কবি অনেকদিন আগে একটা কবিতা লিখে গিয়েছিলেন, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পেটে ক্ষুধা থাকলে চাঁদ দেখে প্রেমের কবিতা লেখা যায় না। ওই পূর্ণিমার চাঁদটা দেখলে মনে হয় পোড়া রুটি, কখন ওই রুটিটা আমার হাতে আসবে টুকরো টুকরো করে ছিঁড়ে আমি আমার ক্ষুধা নিবারণ করবো। একজন ক্ষুধার্ত শিশু স্কুলে যাওয়ার কথা বলার আগে তার পেটে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তার পোশাকের ব্যবস্থা করতে হবে, তার বইয়ের ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থা না করে আমি বলতে পারি না বাচ্চা হাম সব স্কুল চলে একসাথ। গোটা দেশের সামনে লড়াইটা হচ্ছে রুটি, কাপড়া আর মকান, শিক্ষা আর স্বাস্থ্য। আমাদের কাজ চাই, খাদ্য চাই, স্বাস্থ্য চাই, মাথার উপরে ছাদ চাই। এই করোনা ভাইরাস হলো তাম দুনিয়া কি দেখলো দেখলেন আপনারা? আজকে 1.5 কোটির বেশি মানুষের মৃত্যু হলো কেন? শুধু নরেন্দ্র মোদীর অপদার্থতার জন্য। নরেন্দ্র মোদী বিজ্ঞান মানেন না, চীন 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 করে বেড়াচ্ছে। 19 দিনে একটা 57 তলা কোভিড হসপিটাল তৈরি করেছে, 10,000 বেডের হসপিটাল, 10,000 বেডে। ওখানে গিয়ে দেখে আসবেন। আমার যাওয়ার সুযোগ হয়েছে, দেখে এসেছি কিভাবে তারা বিদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেখানে নরেন্দ্র মোদী উনি কোনো গুরুত্বই দিলেন না। 30শে জানুয়ারি এদেশে প্রথম কোভিড পেশেন্ট ধরা পড়েছিল। তারপর উনি কি করলেন? হঠাৎ করে লকডাউন ঘোষণা করলেন। থালি বাজাও, থালি বাজাও, থালি বাজাও, থালি বাজাও। আরে থালির আওয়াজে করোনা পালাবে? এত বড় বিজ্ঞানীরা কাজ করছেন, তারা গবেষণা করছেন কি ওষুধ দিতে হবে, কিভাবে ভালো থাকতে হবে। আরে বাবা থালি বাজাও, থালি বাজাও বলে দিলেন, ব্যাস সারাদিন আমরা ঘরের মধ্যে বসে থাকলাম। আর সন্ধ্যাবেলা যখন থালি বাজাতে বললো, ধরে ধরে লোক ভাবলো বোধহয় ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। নেমে পড়লো মিছিল করবার জন্য, নেমে পড়লো মিছিল করবার জন্য। তারপরে বলে দিয়ে গেল। আর বিজেপির কিছু মন্ত্রী আছে মূর্খ, মূর্খ ভরপুর। আমার এত জ্ঞানী ছাত্র ছাত্রীরা আমাদের দেশে আছে, মেধার দেশ। সারা পৃথিবীর সঙ্গে মেধার কম্পিটিশনে আমেরিকার বড় বড় গবেষণাগার, সেখানে ভারতীয় ছাত্ররা, বিজ্ঞানীরা তারা গবেষণা করছেন। আমাদের দেশ থেকে মেধা নিয়ে যেতে হচ্ছে। আর সেইরকম একটা দেশে কেন মূর্খ বলি? আমি পণ্ডিত বলে নিজেকে দাবি করি না, কিন্তু মূর্খের মতো কাজ করলে তাকে বলতে হবে। বিজেপির যদি কেন্দ্রের মন্ত্রী বলে, আরে ভাই করোনা তাড়াতে গেলে ভাবিজি পাঁপড় খাও, ভাবিজি পাঁপড়ে করোনা ভাববে, এটা তো গেল গেল। যখন কিনা হাসপাতাল তৈরি করার কথা নরেন্দ্র মোদীর মাথায় ঘুরছে, মন্দির ওহাই বানাएंगे। আরে মন্দির বানিয়ে কি হবে? আমরা মন্দিরের বিরোধী না। 23 লাখ মন্দির আছে, আরো মন্দির হোক, আরো মসজিদ হোক, আরো গির্জা হোক, আরো গুরুদ্বারা হোক, কিন্তু এখন হাসপাতাল চাই, হাসপাতাল চাই, হাসপাতাল চাই। লকডাউনের সময় সব মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা বন্ধ হয়ে গেল কেন? নরেন্দ্র মোদী লকডাউনের মধ্যেই গেলেন ভূমি পূজা করতে। আরে দেশটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। হিন্দুরা মন্দিরে যাবেন, ভগবানকে ডাকবেন, মুসলমানরা মসজিদে যাবেন, আল্লাহকে ডাকবেন, খ্রিস্টানরা গির্জায় যাবেন, যিশুকে ডাকবেন, শিখরা গুরুদ্বারে যাবেন, তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন। এটা আমাদের সংবিধানে লেখা আছে, এটা আমাদের সংবিধানের কথা। আর নরেন্দ্র মোদী কি করলেন? হাসপাতাল না করে ওই একটা মসজিদ ভেঙেছিল 92 সালের 6 ডিসেম্বর, সেই জায়গায় মন্দির ভূমি পুজো করতে চলে গেলেন। আমরা কি বললাম? যে মন্দির তৈরির জন্য সরকার লাগে না। লাগে? সোমনাথের মন্দির আছে গুজরাটে, সরকারের দরকার হয়? পুরীর মন্দির তৈরি করতে সরকার লেগেছে, কালীঘাট দক্ষিণেশ্বর তৈরি করতে সরকার লেগেছে, পুরুলিয়া জেলায় কোনো মন্দির তৈরি করতে সরকার লেগেছে। আমরা সরকার বানাই কেন? আমাদের পানীয় জল দেবে, রাস্তা তৈরি করে দেবে, মাথার উপরে ছাদ দেবে, আমাদের বিদ্যুৎ দেবে, আমাদের স্কুল দেবে, আমাদের হাসপাতাল দেবে। এর জন্য আমরা ভোট দিতে ছুটে যাই, এই জন্য সরকার করি। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরির জন্য সরকার লাগে না। আর ওরা কি স্লোগান দিল? বিজেপি ওরা आरएसएस की स्लोगन दिल, एक धक्का मार दो सारे मस्जिद तोड़ दो, एक धक्का मेरे समस्त मस्जिद गुलो भेঙে দাও। আমরা বিরোধিতা করেছিলাম এই স্লোগানে। বামপন্থী ছাত্র, যুব, লাল ঝান্ডার কর্মীরা তারা রাস্তায় নেমে আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম। আর কেউ যদি বলেন যে এক ধাক্কা মার দো সারা মন্দির তোড় দো,
একটা মন্দিরের গায়ে যদি কেউ হাত দিতে আসেন তাদের হাতটাও ভেঙে গুড়ি দেওয়ার জন্য বামপন্থীরা রাস্তায় নামবে। একটা মন্দির ভাঙতে দেবো না, একটা মসজিদ ভাঙতে দেবো না, একটা গির্জা ভাঙতে দেবো না, গুরুদ্বারা ভাঙতে দেবো না। আমাদের স্লোগান কি? मस्जिद तोड़ के मंदिर नहीं, मंदिर तोड़ के मस्जिद नहीं, गिरजा तोड़ के गुरुद्वारा नहीं, गुरुद्वारा तोड़ के गिरजा नहीं। हम हमारा हिंदुस्तान में मंदिर मस्जिद गिरजा गुरुद्वारा एक साथ देखना चाहते हैं। ये हमारा हिंदुस्तान का परंपरा है, ये हमारा हिंदुस्तान का परंपरा। हमारे देशे मंदिर मस्जिद गिरजा गुरुद्वारा एक साथ माथा उंचू করে দাঁড়িয়ে থাকবে। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই ভারত মা কি চার সিপাহী, হিন্দু মুসলমান শিখ ইসাই ভারত মায়ের চার সন্তান। আমরা হাত ধরাধরি করে গোটা দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে সে কাজ না করে নরেন্দ্র মোদী বলছেন কি জাত জাত জাত, আমরা বলছি ভাত ভাত ভাত। আপনি কোনটা চান? রাজনীতিটা জাতের হবে না ভাতের হবে? জোরে বলুন, রাজনীতিটা জাতের না ভাতের? তাহলে বিজেপিকে শুনিয়ে দিতে হবে রাজনীতিটা জাতের না। আমরা রাজনীতিটা করতে চাই, লড়াইটা করতে চাই ভাতের জন্য, ভাতের জন্য। আমার বাবা ঠাকুরদাদা মারা গেছে, আমার শ্মশানের অভাব হয়নি সৎকার করার জন্য। আমাদের শ্মশানের সমস্যা নেই, কবরস্থানের সমস্যা নেই। তাহলে আমরা লড়াইটা কিসের করবো? শ্মশান, কবরস্থান না বাসস্থান? কার লড়াই? সব জানেন আপনারা। ধন্যবাদ আপনাদের। একটু বিজেপি নেতাদের কানে 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 ঢুকিয়ে এই কথাগুলো বলবে, লড়াইটা কবরস্থান শ্মশান নিয়ে করতে হয় না, লড়াইটা করতে হয় বাসস্থান নিয়ে, কর্মসংস্থান নিয়ে, কাজ নিয়ে লড়াই করতে হয়। সেই লড়াইটা আমরা বামপন্থীরা করছি। আমাদের গোটা দেশের সামনে আজকে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে। দেখছেন দিল্লির উপরে কৃষকরা লাখে লাখে কৃষকরা বসে আছেন। লালকেল্লায় কেন চলে এলো? আরে লালকেল্লা তুমি বেঁচে দেবে, তাতে তোমার অপরাধ নেই। আর লালকেল্লায় কৃষকরা গেলে সেখানে অপরাধ। আর কিছু মিডিয়া আছে দেখাচ্ছে কিনা লালকেল্লায় যেখানে প্রধানমন্ত্রী ঝান্ডা তোলেন, আরে না, ওখানে ঝান্ডা তোলা ছিল, তার পাশে একটা এক্সট্রা পিলার ছিল, খুঁটি ছিল, সেই পিলারের উপরে একটা সম্প্রদায় ঝান্ডা তুলেছে। এতগুলো কৃষক আজকে 2 মাসের উপরে 1.5-2 টেম্পারেচারে বসে আছে। আমি নিজে গিয়ে দেখেছি কি দুর্বিষহ জীবন। বসতে বসতে 62 জন কৃষক শহীদের মৃত্যু করলো। নরেন্দ্র মোদী শুধু কর্পোরেটের স্বার্থ রক্ষা করতে চাইছেন, বড় লোকদের স্বার্থ রক্ষা করতে চাইছেন, আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করতে চাইছেন। ওই কিসের জন্য? কৃষি নেই। দেশের 83% কৃষকের স্বার্থে কাজ করবে না, সেটার বিরুদ্ধে আপনি লড়াই করবো না, ছাত্ররা লড়াই করবে না। আমি দেখলাম আমাদের জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে আমার সঙ্গে দিল্লিতে হাজারে হাজারে ছাত্ররা, যুবরা ওখানে বসে আছে। সিংহ সীমান্তে, শাহজাহানপুর সীমান্তে, টিকরি সীমান্তে তারাও কৃষকদের সঙ্গে সংহতি জানানোর জন্য লড়াই করতে গেছে। আর নরেন্দ্র মোদীর ঘুমার তুমি ব্রিটিশরা যেভাবে নীল চাষ করতো সেই একই পদ্ধতি ফিরিয়ে আনতে চাইছো। চুক্তির ভিত্তিতে চাষ হবে আর কৃষকদের পিঠে সপান সপান করে চাবুক মারা হবে। তাদের অধিকার থাকবে না, তাদের সত্য থাকবে না। আমাদের দেশের কৃষির যে বহুত্ব আছে, সেই বহুত্ব নানা রকমের কৃষি ব্যবস্থা আপনি দেখতে পাবেন। পুরুলিয়ায় একরকম, বাঁকুড়ায় একরকম, মেদিনীপুরে গেলে একরকম, হুগলিতে গেলে একরকম, উড়িষ্যায় একরকম, অন্ধ্রে গেলে একরকম। কাশ্মীরে কৃষকরা আপেল চাষ করবে, হিমাচলের কৃষকরা আপেল সবজির চাষ করবে, পাঞ্জাবের কৃষকরা গমের চাষ করবে, আমরা বাংলার কৃষকরা ধানের চাষ করব। আর আমরা বলেছে নালগন্ডার কৃষকরা আঙুরের চাষ করবে, নাগপুরের কৃষকরা কমলা লেবুর চাষ করবে। এটাই আমার ভারতবর্ষ। নরেন্দ্র মোদীর মাথায় এই ভারতটা ঢুকবে না, নরেন্দ্র মোদীর মাথায় এই ভারতটা ঢুকে না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ঐতিহ্য। এই ভারতবর্ষটা নরেন্দ্র মোদীর মাথায় ঢুকবে না। গোটা দেশটাকে ওরা ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে, এটা জেনে রাখবেন। আর দেরি মাঝে দাঁড়িয়ে এই বাংলায় 9.5 বছর ধরে গোটা বাংলাটাকে ধ্বংস করছে বিজেপির আরেকটা রূপ, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কি বলে কি ডাকাই জিজ্ঞেস করুন। এই মাঝে মাঝে আমাকে ওই টিভির চ্যানেলে আমাদের বলে, তো সেখানে দেখি তৃণমূল নেতাদের সঙ্গে আপনি কোন যুক্তি আলোচনা নিয়ে নাই, কৃষি বিল নিয়ে আলোচনায় বসছে, এক লাইন পড়েনি। আরে ভাই আপনার মেল আইডিটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি, পড়ুন, পড়ে আসুন। পড়াশোনা করার দরকার নেই। তৃণমূল বিজেপির নেতারা করে কি জানেন? ওই সকালবেলা উঠে খবর কাগজ দেখে নিজের ছবিটা বেরিয়েছি না, কিছু করার দরকার হয় না। আর আমাদের কোন একটা সাবজেক্টে সংবিধান 176 নম্বর ধারা, এই সমস্ত
আছে না আছে এই সঙ্গে আলোচনা করার দরকার নেই। তারা শুধু ওই ভাবিজি পাপড় খাওয়া। আর তৃণমূলের নেতাকে আপনি যাই জিজ্ঞেস করুন, ঘুরিয়ে ফিরিয়ে সেই ছাত্রদের একটা কুমিরের রচনা করল। মাস্টারমশাই একজন ছাত্রকে যাই রচনা লিখতে দিক না কেন, অনেকেই জানেন বোধহয় গল্পটা, সে রচনাটা শেষ করবে কুমির দিয়ে। একদিন ছাগলের রচনা লিখতে দিল, গোটাটা রচনা লিখে ছাগলের চারটা পা, দুটো কান, দুটো সিং ইত্যাদি ইত্যাদি গাছপালা খেয়ে ফেলে ইত্যাদি ইত্যাদি করে একদিন ছাগলটা নদীর ধারে জল খেতে গেল, কুমির এসে ছাগলটাকে টেনে এনে। মাস্টারমশাই বললেন ঠিক আছে এবার গরু লিখ। এবারে গরুর রচনাটাও দেখছে শেষ করছে কুমির দিয়ে। তারপরে মানুষ লিখছে, দেখছে মানুষটাকেও কুমিরের পেটে পাঠিয়ে দিল, কুমির দিয়ে সে শেষ করবেই। তৃণমূলের নেতা নেত্রীরা 34 দিয়ে সব কথা শেষ করবে। 34 34 34 34। তোদের বাবার সাধ্য আছে, তোদের বাবার সাধ্য আছে তৃণমূল কংগ্রেসের 34 বছর একটা সরকার চালিয়ে দেয়। যদিও সুবুদ্ধদেব ভট্টাচার্য যা করেছিল, আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে চাই না। আরে 34 বছর আপনি যদি তৃণমূলের যে কোনো নেতাকে, অনেকগুলো পালিয়ে গেছে, যে কটা এখনো আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, পার্থদা এই ছাত্ররা যাবে বলছে কলেজ খোলার জন্য, স্কুল খোলার জন্য, গিয়ে একটু জিজ্ঞেস করবে, পার্থদা আপনার বয়স কত? 34। কিচ্ছু ভাববে না, উত্তর দেবে 34। কেউ যদি কোনোদিন ববির কাছে যান, তাকে গিয়ে জিজ্ঞেস করবে, ববিদা কত হলো? ওই কত হবে? 34। মেয়ে হয়ে গেছে 41। 34। আর দিদির বয়স তো জিজ্ঞেস করতে নেই নাকি? এখানে দিদি আছেন, দিদিদের বয়স তো জিজ্ঞেস করতে নেই। তাই দিদির বয়স জিজ্ঞেস করুন আর না করুন, আপনি বলার আগেই বলে দেবে 34। আপনি বলার আগেই বলে দেবেন 34 34 আর আমার 34। হ্যাঁ, আমরা 34 বছর এই রাজ্যে মানুষের জন্য কাজ করেছি। কি ছিল 77 সালের আগে? মাইলো ভুট্টা বাজরা লঙ্গরখানা, দিনের পর দিন না খেয়ে আমরা দিন কাটিয়েছি। স্কুলে বেতন দিতে না পারার জন্য এই যে আপনাদের এখানে তাপসিনা বক্তব্য রেখেছে, ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় স্কুলে বেতন বাকি থাকার জন্য 1 বছর ব্রেক অফ স্টাডি পড়া বন্ধ হয়ে গেল। হাজার হাজার আমার বন্ধুর পড়া বন্ধ হয়ে গেছে। যদি বসে এসে বললেন আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়বে, তার জন্য আবার বেতন কিসের? 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা প্রথম আমরা করেছি। তফসিল জাতি, উপজাতি, আদিবাসী বাড়ির ছেলেমেয়েরা যতদূর খুশি পড়বে, খাওয়া ফ্রি, পড়া ফ্রি, বই ফ্রি, পোশাক আশাক ফ্রি, বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 5 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বইয়ের ব্যবস্থা করা হয়েছে। যোদ্ধার জমিদারের জমিগুলো আমরা কেড়ে নিয়েছি, ভূমিহীনদের মধ্যে বন্টন করেছি। বছরে 3 বার ফসল ফলছে, 3 বার ফসল ফলছে। এই রঘুনাথপুর 77 সালের আগে কটা পাকা বাড়ি ছিল, আজকে কটা বাড়ি হয়েছে দেখুন। 77 সালের আগে এখানে চায়ের দোকান খুলতে আমাদের হিমশিম খেতে হতো। ইলেকট্রিক ছিল না, কেরোসিনের লম্ফ জ্বালিয়ে কিছু চায়ের দোকানে বিকেলের দিকে খদ্দার দেখে তেলে ভাজা ভাজা হতো, গিয়ে দেখুন। আর আমরা যদিও বললেন গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে হবে, বুদ্ধবাবু বললেন যে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ দিতে হবে। গোটা জেলা জুড়ে বিদ্যুতের কাজ আমরা করলাম। কারা? আজকে তৃণমূল করছেন, বিজেপি করছেন, কত ফুল ঝান্ডা নিয়ে ঘুরছেন। আমি যখন প্রাইমারির ছাত্র, মাস্টার মশাইরা ভুলে যাবেন না আপনার বেতন কত ছিল। আঘাত দেওয়ার জন্য বলছি না, 77 সালের আগে যা বেতন পেতেন তা দিয়ে চায়ের দোকানে, মুদির দোকানে টাকা মেটানোর পরে বছরে কবার বউয়ের শাড়ি কিনতেন মাস্টার মশাই, সরকারি কর্মচারীরা কবার কিনতেন। আর এখন আমি চাকরি করি না, সংগঠনের কাজের জন্য সর্বক্ষণের কর্মী হয়ে গেছি, কিন্তু আমার অনেক বন্ধুরা মাস্টার মশাই হয়েছে, সরকারি অফিসে কাজ করছে। তাদেরকে মাঝে মাঝে ডাকে, আমাকে নেমন্তন্ন করে, আমি কি ব্যাপারে কতগুলো শাড়ি কিনিস তোর বউয়ের জন্য? আর কেন বলিস, ইংরেজি নববর্ষে, বাংলা নববর্ষে, দুর্গা পূজা তো আছে, তারপরে জানিস তো ওই তো ওর জন্মদিনে একটা কিনতে হয়। মানে আর আমাদের দুজনের মানে ওই মালা বদলের দিন, মানে বিবাহ বার্ষিকীতে বছরে 5 বার 7 বার। আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি যখন প্রাইমারিতে পড়তাম এটা বই পড়া কথা না। আমার মাস্টার মশাই এক জোড়া হাওয়াই চটি পরে আসতেন, একটা জুতোতে 2টো সেফটি পিন আর একটা জুতো 3টে সেফটি পিন লাগানো আছে। আমরা ছাত্র ছাত্রীরা মজা করে বলতাম, দেখছিস মাস্টার মশাই না কাকিমার হাতের চুড়িতে যত সেফটি পিন ছিল সব জুতোই চালান করে দিয়েছেন। এখন গর্বের বুক ফুলে যায়, গোটা রাজ্য খুললে একজন মাস্টার মশাই পাবেন না যার জুতোতে সেফটি পিন লাগানো আছে। পাওয়া যাবে কি? আছেন কোন মাস্টার মশাই, প্রাইমারি হোক হাই স্কুলে হোক, এমন একজন মাস্টার মশাই পাবেন না। এটাই ছিল পশ্চিমবাংলা। আমরা অর্থনৈতিক অবস্থাটাকে বদলে দিয়েছি গোটা রাজ্যের। আমরা 34 বছর ধরে মানুষের কাজ করেছি। আমরা বেকার যুবকদের জন্য আমরা মেধার ভিত্তিতে প্রাইমারি চাকরি, আর এখন পেটের নামে 10 লাখ
হলদিয়াতে মিটিং করতে গেলাম, ঠিক বললাম 10 লাখ টাকা চার প্রাইমারি চাকরি চার। একটি ছেলে দাঁড়িয়ে বললো, তাপসদা গোটা বক্তৃতা ঠিক বললেন, এই জায়গাটায় ভুল বলে ফেলেন। বলে কেন? বলে এখানে কি 10-এ কিছু হয়, এখানে 15 লাগবে। আমি তখন বললাম ঠিক আছে, 15 লাখ টাকা যার প্রাইমারি চাকরিটা, বিকেল বেলা যে জনসভা আছে সেখানে গিয়ে আমি নিমতৌড়িতে গিয়ে বলবো 15 লাখ। এবারে নিমতৌড়ি মানে তমলুক শহরে গিয়ে যখন বললাম 15 লাখ টাকা যার প্রাইমারি চাকরিটা, ঠিক ওই সময়টায় আমার বক্তৃতায় বাধা। একটি ছেলে সামনে দাঁড়িয়ে বললো, তাপসদা গোটাটা ঠিক বললেন, এখানে ভুল বললেন। বলে কেন? এখানে 20-এর নিচে কিছু হচ্ছে না। 20-এর নিচে আমলার হবে গ্যারান্টি নেই। 15 নিয়ে নিচ্ছে, 20 নিয়ে নিচ্ছে। আর আমরা বিনা পয়সায়, কেউ বলতে পারবেন এক কাপ চা কত খরচ হয়েছে যারা এসএসসিতে চাকরি পেয়েছেন? আই ক্যান চ্যালেঞ্জ করছি, আপনার মেধা, আপনার পরীক্ষার ভিত্তিতে হাই স্কুলের চাকরি আপনি পেয়েছেন। আপনি বামফ্রন্ট থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারেন, লাল ঝান্ডা থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারেন, আপনি শিক্ষা সেলের নেতা হতে পারেন। এটা জেনে রাখবেন, আপনি যে পাকা বাড়িটা বানিয়েছেন, বামফ্রন্ট না হলে পাকা বাড়িটা হতো না। আপনি বছরে যে এতগুলো শাড়ি কিনছেন না উনার জন্য, মানে উনার জন্য এতগুলো শাড়ি কিনছেন, এটার জন্য যদি বুদ্ধদেব ভট্টাচার্যের পয়সা ওই শাড়ির পেছনে ঢোকানো আছে। আপনার ছেলে মেয়েরা যে এত সুন্দর খাওয়া দাওয়া করছে, আর মাঝে মাঝে যে যেন পিঠা বিক্রি হয়, কি একটা কোম্পানির দোকান আছে, ঠিক আছে না, দোকানের নাম বলা ঠিক হবে না, বিজ্ঞাপন হয়ে যাবে, আমি জানি, মাথায় এসে গেছে। ওই পিঠা খেতে চলে যাচ্ছে, অনেকগুলো কোম্পানি আছে, তাদের কাছে খেতে চলে যাচ্ছে। ওই পিজাতেও ছেলেটার কানে কানে বলে দেবেন, জ্যোতিবাবু না থাকলে তুই পিজা খেতে পেতিস না, সকালবেলা কাঁচা লঙ্কা কামড়ে পান্তা খেতে হতো, আমরা খেয়েছি। আমার বাবাও একজন সরকারি কর্মচারী ছিলেন, এই পুরুলিয়াতে পোস্টিং ছিলেন, জরুরি অবস্থার সময় পুরুলিয়াতেই তার চাকরিটা ছাঁটাই করে দেওয়া হয়েছিল, তখন আমরা পান্তাও দিচ্ছে না। আর আজকে আমরা সরকারি কর্মচারী, গ্রামগঞ্জের মানুষ, বছরে 3 বার ফসল ফুটছে সর্বস্তরের মানুষের কাছে। আজকে সবার হাতে হাতে ফোন, ঘরে ঘরে টেলিভিশন। ওই টেলিভিশনের পর্দায় চোখ রাখবার আগে মনে করবেন জ্যোতি বসুর মুখটা, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখটা। আপনি তৃণমূল করুন আর বিজেপি করুন, ওই যে বিজেপির নেতারা 3-4টা মোবাইল ফোন হাতে নিয়ে ঘুরছেন, ওই মোবাইল নিয়ে ফুটুনি করতে হতো না যদি বাবু না থাকলে। আপনার টাকায় আপনি মোবাইলটা কিনতেন, কিন্তু রাতের বেলা মোবাইলকে খাবার দিতে হয়, জানেন কি খাবার দিতে হয়? মানে ইলেকট্রিকের চার্জে বসাতে হয়। ওইটা যদি বুদ্ধদেব ভট্টাচার্য না হলে আপনার বাড়িতে ইলেকট্রিকটা যেত না, আর মোবাইলটাও ব্যবহার করতে পারতেন না। আমরা করেছি, আর এই সমস্ত কিছু করে আমরা শিক্ষা, স্বাস্থ্যে এগিয়ে গেছি, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি গোটা রাজ্যে। ব্যবস্থা করে যখন আমরা শিল্প কলকারখানা করতে চাইলাম, আমাদের আদ্রায় কারখানা করতে হবে, আমাদের পুরুলিয়ায় কারখানা করতে হবে, আমাদের হুগলিতে কারখানা করতে হবে, মেদিনীপুরে কারখানা করতে হবে। যখন আমরা কারখানা বিনিয়োগের ক্ষেত্রে 2 নম্বর জায়গা দখল করেছি, তখন তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে একটা ষড়যন্ত্র শুরু হলো, আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র শুরু হলো, বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিতে হবে। এর সঙ্গে আদাত, ওর সঙ্গে আদাত, নানান ভাবে জোট তৈরি করে মাওবাদীদের সঙ্গে আদাত করে আমাদের শিল্পে বাধা। নন্দীগ্রাম মেদিনীপুর জেলায় আমার বাড়ি, কারো জমি নেওয়া হয়নি, কারো পুকুর নেওয়া হয়নি, কারো তুলসী মঞ্চ মসজিদ নেওয়া হয়নি। বঙ্গোপসাগরের উপকূলে এই প্রদীপদা, দিনুদারা, ওনারা আমাদের জেলায় কাউন্সিল করতে গিয়ে দেখে এসেছেন, বঙ্গোপসাগরের উপকূলে চোরা নোনা মাটির উপরে আমরা কেমিক্যাল হাব করতে চেয়েছিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আজকে পালিয়ে যাওয়া সাথী, তাদের জন্য সেদিন কারখানাটা করতে দেওয়া হয়নি। আমাদের কর্মীদের খুন করা হয়েছে। গোবিন্দ সামন্ত আমাদের গ্রাম প্রধান, তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তার ঘরের গাদা পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তারপরে সেই আগুনের উপরে গোবিন্দ সামন্তকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তার মতো খুন চালানো হয়েছে। গোটা বাংলার উপরে খুনের রাজনীতি। সিঙ্গুর থেকে কারখানা তাড়ানো হয়েছে। মমতা ব্যানার্জি সেদিন কারখানা তাড়িয়েছ, আজকে তুমি বলছো শিল্প চাই। সেদিন তুমি সিঙ্গুর থেকে নানগাড়ির কারখানাটা সারিয়ে দিলেন, সানন্দে চলে গেল। লাখ লাখ যুবক কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কেমিক্যাল হাব হওয়ার কথা ছিল, শালবনীতে কারখানা হওয়ার কথা ছিল, রঘুনাথপুরের কারখানা, যতগুলো প্রজেক্ট ছিল কেন বন্ধ হয়ে গেল? এতগুলো গাছ কেটে দেওয়ার পরে আপনার গাছের টাকা কোথায়? আমি বলবো সোমনাথ, যুব ছাত্র বন্ধুদের বলবো লিখে রাখুন।
কোথায় কটা গাছ বিক্রি হয়েছে, কোথায় কত টাকা কাটমানি হয়েছে, কোথায় কত টাকা চুরি হয়েছে, একটু হিসেব ছোট্ট একটা ডায়েরিতে লিখে রাখুন। হিসেব নিয়ে হিসেব করে ফেরত নেওয়ার সময় আছে। সেদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল পরিবর্তন পরিবর্তন। কি পরিবর্তন? ওই যে তৃণমূল নেতারা আবার সেই বলছি স্টুডিওর আলোচনা অন্য জায়গায়, ওদের সঙ্গে আমার গল্প হয় না, আলোচনা হয় না। ওই 34 বছর যখনই বলতে যান, একদিন সুমন আমাকে বলছে আমাদের সময় একবারে শেষ, আমি সব বক্তাকে অনুরোধ করব 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন। সবাই 1 মিনিটের বক্তব্য শেষ করলেন। আর তৃণমূলের একজন দমদমে হেরে যাওয়া, কাঁথিতে জিতে যাওয়া এখন একজন হাফ মন্ত্রী, তিনি বললেন আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে 34 বছর সিপিএম কিছু করেনি। আমি বললাম সুমন আমার 1 মিনিটও সময় লাগবে না। উনি তো বললেন 34 বছর ঠিকই আমরা কিছু করিনি, আমরা কিছু করি আর না করি 34 বছরে বামফ্রন্টের কোন মন্ত্রীকে নেতাকে চুরির দায়ে জেলে তো যেতে হয়নি। লাইন দিয়ে জেলে যাওয়া শুরু করছে, লাইন দিয়ে জেলে চলে যাচ্ছে। আর এখন জেলের অবস্থা কি জানেন? এখন এত বিজেপির সঙ্গে বোঝাপড়া করে জেলে তৃণমূল থাকার কথা, বিজেপি নেতারা বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো। আর ওরা টিভির পর্দায় দেখছি যে টাকা বান্ডিল টাকা নিচ্ছে, দেখেছেন তো আপনারা? বান্ডিল টাকা দিচ্ছে। আবার একজন নেতাকে দেখলাম, আমার বাবা দেখে খুব লজ্জা পেলাম, রাজনীতিটা করি তো, সে দেখি খালি গায়ে আন্ডার প্যান্ট পরে টাকা নিয়ে খালি গায়ে। বাড়িতে লোক এলে আমরাও করি, আরে ভাই একটু বসে যাচ্ছি, জামাটা কোন রকম গলিয়ে বা চাদর টাকাই দিয়ে যাচ্ছি, সে আন্ডার প্যান্ট পরে পাচ্ছে, লক্ষ্মী পালিয়ে যায়। তাহলে এই যে চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা আমরা করছি, ক্ষমতায় আসার 1 বছর হতে না হতে, আজকে মনে রাখবেন যদি ঠিকঠাক সারদা নারদার তদন্ত হতো, তাহলে অনেক আগে তৃণমূল কংগ্রেসটা দাসের ঘরের মতো ভেঙে যেত। বিজেপিকে এত কষ্ট করতে হতো না। শুধু বিজেপি নেতাদের প্রশ্ন করুন তো, কেন সারদা তদন্ত বন্ধ হলো? আরে নারাদাতে বান্ডিল টাকা নিচ্ছে, গোটা রাজ্য গোটা দেশের মানুষ দেখেছে। সেই মন্ত্রীরা মন্ত্রিসভায় কি করে থাকে, সেই এমপিরা কি করে থাকে, সেই নেতারা কি করে থাকে? বিজেপি কেন সেই তদন্ত বন্ধ করে দিল? সেই তদন্ত বন্ধ হয়ে গেল, গোটা রাজ্যে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেল। কাটমানি, এই কাটমানি শব্দটা কে এনেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হুগলির মিটিং এ বললেন কাটমানি একা খেলে হবে না, ভাগ করে করে খা। কোন নেত্রী দেখেছেন? আছে রেকর্ডিংটাও আমার কাছে আছে, এখনো রেকর্ডিংটা আছে। কাটমানি একা খেলে হবে না, সব একা খেয়ে নিচ্ছ, পেট ভরিয়ে নিচ্ছ, ভাগ করে করে খা। ব্যাস, ভাইরা ভাগ করে করে খাচ্ছে। এখন কিনা দুয়ারে সরকার, দুয়ারে নয়, আর কটা দিন অপেক্ষা করো, এবারে সরকারটাকে পথে বসাবো, আমরা পথে বসাবো। দুয়ারে কি? আরে দুয়ারে সরকার দেখাচ্ছ। ৭১ সালে আমরা পঞ্চায়েত তৈরি করেছিলাম। এই পঞ্চায়েত হচ্ছে মিনি রাইটার্স বিল্ডিং। মানুষের সমস্ত কাজ পঞ্চায়েত থেকে বন্ধ হলো কেন? আসলে পঞ্চায়েতটা তোলাবাজির জায়গা হয়ে গেল। 100 দিনের কাজে লুট, ইন্দিরা আবাসে লুট, আমফানে লুট, সমস্ত কিছুতে লুট। আমি কয়েকদিন আগে উড়িষ্যা বর্ডারে দাপন বলে একটা জায়গা আছে, জনসংগ্রহে গিয়েছিলাম। তো আমার বন্ধুরা আমাকে বললো তাপস দা এখানে হাট হয়, কালীচণ্ডীর হাট যাবেন? হ্যাঁ, কেন যাবো না, সবার কাছে যাচ্ছে। তো কালীচণ্ডীর হাটে যে আমার ছাত্র যুব বন্ধুরা যেমন সংগ্রহ করছে, আমরা এরকম একটা লাল সালু নিয়ে কালেকশন করছি, কৌটাও নাড়াতে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম। একটা সবজি দোকানে নিচে সবজি পেতে বসে আছে, কালো ময়লা একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে আছে, সেদিকে 10 টাকার নোট আমাদের সালুর উপরে দিল। তখন আমাকে আমার বন্ধুরা বলছে তাপসটা চেনেন? এই যে 10 টাকা দিল। না চিনি না। বলছে ইনি কালীপদ মাইতি, আমাদের 3 বারের প্রধান। বিশ্বাস করুন, গর্বে বুকটা ফুলে উঠলো বামপন্থী কর্মী হিসেবে। আমার 3 বারের প্রধান একটা ময়লা গেঞ্জি পরে, লুঙ্গি পরে, একটা ত্রিপল পিছিয়েছে, সবজি বিক্রি করছে। আর তৃণমূলের জমানার প্রধান হওয়ার দরকার নেই, পঞ্চায়েত হলেই অ্যাডভেস্টারের চাল উধাও, পাকা বাড়ি শুরু হচ্ছে, 1 তলা 2 তলা, আকাশ ছুঁয়ে যাচ্ছে। পঞ্চায়েত বা কাউন্সিলর একটা বার হলেই হলো। হ্যাঁ,
আমাদের গর্তের এটাই আমাদের প্রধানরা, কেউ হোটারি করে, কেউ সবজি বিক্রি করে, কিন্তু 34 বছরে একজন প্রধানকেও কান ধরে উদ্বোস করতে হয়, একজন প্রধানকেও কান ধরে উদ্বোস করতে হয়নি। হয়েছে পুরুলিয়া জেলায় এরকম ঘটনা আছে। 34 বছরে আমি গোটা রাজ্যে ঘুরে বেরিয়েছি যুব সংগঠন করার সময়, এখনো ঘুরি। 34 বছরে তৃণমূল নেতারা বলতে পারবেন একজন বামফ্রন্টের সিপিএম এর কোন প্রধানকে কান ধরে উঠবুস? আরে ভুলেই গিয়েছিলাম কান ধরে উঠবুসের ব্যাপারটা। সেই স্কুলে যা মাস্টার মশাইরা কান ধরে উঠবুস করাতো, যে পড়াশোনা একদম করে আসতো না, এখন দেখছি জনগণ গিরে তৃণমূলের প্রধানদের কান ধরে ওঠো বসো, ওঠো বসো, ওঠো বসো। ভাবুন কি লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস, গোটা তৃণমূল কংগ্রেসটা ভাঙছে, ডুবছে, ভাঙছে, ডুবছে, ভাঙছে, ডুবছে। আর সেই ডুবছে যখন, সেখান থেকে ঝাঁপ মারছে, সেখান থেকে কেউ কেউ ডুবে যাচ্ছে, নৌকাটা দেখে ঝাঁপ মারছে। আর ঝাঁপ মারার পরে কোথায় ঝাঁপ মারছে? একটা কচুরি পানা, পানা ভর্তি পুকুর থেকে কচুরি পানার পুকুরে ঝাঁপ দিচ্ছে। মুহূর্তের মধ্যে গায়ে চুলকানি বেরোবে সেটা ভেবে দেখছে না, কোথায় ঝাঁপ দিচ্ছে, চলে যাচ্ছে। আর যাওয়ার পরে যে নেতাদের টিভিতে টাকা দিতে দেখা গেছে, যে নেতাদের কাটমানি, যে বিজেপির সর্বভারতীয় নেতা কলকাতায় এসে সিদ্ধিনাথ সিনহা কি বলেছিলেন, সে রেকর্ডটাও আছে এখনো, ভাগ মুকুল ভাগ বলেছিল না? দিল্লির নেতা, এখন মন্ত্রী হয়েছেন সিদ্ধিনাথ সিনহা। আর এখন মুকুল কোথায়? অমিত শাহ ডান দিকে, অমিত শাহ ডান দিকে। আরে গোটা বিজেপিটা কোথায়? আমফানের সময় দেখা গেছে, লকডাউনের সময় দেখা গেছে, করোনার সময় দেখা গেছে, আমরা আমাদের ছাত্র যুবরা, আমরা বামপন্থী কর্মীরা, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। কে কোথায় আটকে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য গোটা ভারতবর্ষে তাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। তৃণমূলকে দেখা যায়নি, বিজেপিকে দেখা যায়নি। আর আজকে বিজেপি কেমন অবস্থা দেখুন, তৃণমূল থেকে রোজ একটার পর একটা পালাচ্ছে, একটার পর একটা পালাচ্ছে, একটার পর একটা পালাচ্ছে। আমাকে একজন বলছেন যে তাপসদা, এরা তো সবাই চোর না, এই যে সব চলে যাচ্ছে, এই যে মুকুল গেল, অর্জুন গেল, শুভেন্দু গেল, তারপরে রাজীব যাই যাই করছে, বৈশালী গেল, বৈশাখী গেল, আরো বই 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 কি সব আছে, সবগুলো মনে রাখতে পারি না, সব পালাচ্ছে। আরে এগুলো খবর। আমি টেলিভিশনের সাংবাদিকদের বলছি, আরে ভাই দিল্লির সীমান্তে আমাদের অন্য নেতারা বসে আছে এতদিন ধরে, তোমার পর্দায় খবর নেই, আর বউ পালালো। বলে না, বউ পালাইনি তো, বউকে নিয়ে পালিয়ে গেছে বলছে। পরশুদিন টিভিতে ঝগড়া হয়েছিল, দেখেছেন? সেখানে একজন বলছে, আরে বউ পালিয়ে গেল, বউকে রক্ষা করতে পারেননি। একজন তৃণমূলের নেতা বলছে, আপনি বউকে আটকাতে পারেননি, আপনি কি বিজেপি করবেন? তখন বলছে, বউকে কি করে আটকাবো, বউকে আপনারা নিয়ে পালিয়ে গেলেন। স্বামী বলছে, ওই রেকর্ডিংটাও আমার কাছে আছে, মৌপিয়া নন্দীর সঙ্গে, মনে করছে, বউকে নিয়ে পালিয়ে গেল। আরে বাবা, এগুলো কি হচ্ছে বলুন দেখি? রাজনীতি, কে কার বউ নিয়ে পালানো? আরে লড়াই করো, চোরটার বিরুদ্ধে লড়াই করো, চোরের বিরুদ্ধে লড়াই করো। প্রতিদিন প্রতিদিন কেউ না কেউ পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে। বলছি আমরা আছি। আর এরা যাদের বিরুদ্ধে চুরির আন্দোলন করতো, আমি বিজেপি নেতাদের জিজ্ঞেস করি, দয়া করে বলবেন কোন কোম্পানির কাপড় কাচা মেশিন ব্যবহার করেন যে তৃণমূলের সব চোরগুলোকে ঢুকিয়ে সাফ করে। মেদিনীপুরে অমিত শাহ মিটিং হয়েছিল, দূর থেকে দেখেছি, টিভির পর্দায় দেখেছি। অমিত শাহ ডান দিকে কে মনে পড়ছে? হ্যাঁ, শুভেন্দু, শুভেন্দু। বাম দিকে কে? মুকুল। তার বাম দিকে কে? অর্জুন। তার বাম দিকে কে? লক্ষ্যে। একেবারে কোনে বেচারা দিলীপ, গাঢ় হয়ে গেছে ক্যামেরার ফোকাসটা আসছে না। বেচারা দিলীপের দেখবেন মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। রাহুল সিনহা আউট অফ পিকচার, আউট অফ পিকচার। এবার আবারও বলছি, ওই স্টুডিওয় আলোচনার সময় বিজেপি বন্ধুদের বলি, হ্যাঁ গো দেবজি, তোমাদের কি হচ্ছে ব্যাপারটা বলো? তোমাদেরকে তো আর মঞ্চে দেখতে পাচ্ছি না, গোটা মঞ্চটা তো তৃণমূল দখল করে নিচ্ছে। তৃণমূল, আর কাপুসদা আপনি তো বুঝতে পারছেন 40 বছর ধরে কি যে করলাম। তখন আমাকে সেই সুযোগে একজন বলছে, তখন তো আপনারা নিয়ে নিন। আমি ভাই, আমাদের নিতে গেলে তো এক্ষুনি ওকে টিকিট দিতে হবে, অত টিকিট আমাদের কাছে নেই। ওদেরকে আমাদের কাছে এলে আগে পোস্টার লাগাতে হবে, দেওয়াল লিখতে হবে, ঝান্ডা বাঁধতে হবে, মিছিলে ঘুরতে হবে, স্লোগান দিতে হবে। অন্তত 5টা ব্রিগেড আসার পরে আমরা এজি দেবো, এজি মেম্বারশিপ দেবো, তারপরে সিএম দেবো, তারপরে পিএম দেবো। ততদিনে ওর মাথা হয়ে যাবে।
ততদিনে ও দাদু হয়ে যাবে। আমাদের ছাত্রদের ক্ষেত্রে কম, অতগুলো দিন সময় লাগবে না, ওদের 5টা ব্রিগেড যেতে হবে না, একটা ব্রিগেড গেলেই হবে। একটা নবান্ন গেলেই ছাত্র নেতাদের যেভাবে এরা ছাত্র জীবনে লড়াই করছে, আমি বললাম ওদেরকে মিস করে সিপিআইএম এর মেম্বারশিপ পাওয়া যায় না, ওই মিস কল দিয়ে দিলেই মেম্বার হয়ে গেলাম। পতাকা ধরার সাথে সাথে তখন মেদিনীপুরে পতাকা ধরার সাথে সাথে একেবারে অমিত শাহ ডান দিকে। আর যে ছেলেটা লাঠি গুলি খেয়ে 40 বছর ধরে বিজেপি করলো, সে বেচারা বসারই জায়গা পায়নি, বসারই জায়গা পায়নি, পেছনে ঘুরঘুর করছে, লজ্জায় সামনেও আসতে পারছে না। পাশে কেউ কিছু প্রশ্ন করে বসে, আরে বাবা তুমি এতদিন বিজেপি করলে একটু যাও, মঞ্চে যাও, অমিত শাহর সঙ্গে হ্যান্ডশেক। আরে অমিত শাহ সিকিউরিটিটা ঘাট ধাক্কা মেরে নেমে নেবে, ঘাট ধাক্কা মেরে নামিয়ে নেবে, পাস পাচ্ছে না। বিজেপি ভাঙছে, তৃণমূল ভাঙছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিজেপির মঞ্চটা ভরছে। আগামী দিনে আমি একটা প্রশ্ন করেছি, রাজ্য বিজেপির সাইনবোর্ডটা বদলে নতুন করে সাইনবোর্ড লিখতে হবে না তো? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি যে সাইনবোর্ডটাতে লেখা আছে, সেই সাইনবোর্ডটাতে লিখতে হবে আগামী দিনে। ওই দেখেন না যে সমস্ত সিনেমাগুলো হিট হচ্ছে এখন, সেগুলো 2 করে বেরোচ্ছে, ডবল বেরিয়ে যাচ্ছে। বাহুবলী 2, আশিকি 2 বেরিয়েছে না? প্রথম বইটা যখন হিট হয়ে গেল, ওই একই নায়ক একই নায়িকাদের নিয়ে বলে দিচ্ছে আশিকি 2, একটা গান বদল হয়ে যাচ্ছে, বাহুবলী 2, বিজেপি উধাও, অপেক্ষা করুন টিএমসি 2। ওইটা টিএমসিটা এসে মঞ্চ দখল করে নিচ্ছে, ওইটা টিএমসি 2 দেখা তোর মাফিয়া এসে মঞ্চ দখল করে নিচ্ছে। যে সব কয়লা মাফিয়ারা, কয়লা মাফিয়া লালা 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 আছে, কয়লা চুরি। প্রথমে সেখান থেকে বাঁচার জন্য তৃণমূল থেকে বিজেপি, রেহাই পাবেন না। বাপ কখনো বাপকেও ছেড়ে কথা বলে না, এটা জেনে রাখবেন। আমরা তৈরি হচ্ছি, এত চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করবো আমরা। গোটা রাজ্যকে বাঁচাবে, এই পুরুলিয়া জেলে, এই রঘুনাথপুরে, এই কাশীপুরে, এই রাজধানীতে, মেদিনীপুরে, শালবনীতে, নন্দীগ্রামে, সিঙ্গুরে, গোটা রাজ্যে যেখানে যেখানে কারখানা করার কথা সেটা করবো আমরা 21 সালের মে মাস থেকে সে কাজটা আমরা শুরু করবো। তৃণমূল সরকারটাকে টেনে সরিয়ে দিয়ে আমরা শুরু করবো মে মাস থেকে। আমরা আবার ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে, সেই সরকার আবার এসএসসি চালু করবে, বিজেপি করবে না, তৃণমূল করবে না। আমরা এসএসসি চালু করব, আমরা পেট চালু করব, আমরা বেকারদের নিয়োগের জন্য ব্যবস্থা করব, আমরা কৃষি ব্যবস্থার অগ্রগতি ঘটাবো, আমরা চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করব, আমরা কাজগুলো করবো। ওরা করবে না, ওরা চুরি করবে, দুর্নীতি করবে। তার জন্য লড়াই আপনারা এত মানুষ এসেছেন, লড়াইটা করতে হবে। যারা মনে করেছিলেন এক সময় হ্যাঁ আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, আমাদের কোথাও বামপন্থী কর্মীদের আত্মমরিদা দম্ভ, আমরা আত্মসমালোচনা করতে ভালোবাসি। কেউ মনে করেছিলেন 34 বছর বামেরা থাকলো, 11 বছর একটু দেখি, কয়েক বছর তৃণমূলকে এনে দেখে নেওয়ার পরে এখন আপনারাই বলছেন তৃণমূলটাকে হটাতে হবে। হ্যাঁ, তৃণমূলটাকে হটাতে হবে বলে আরএসএস এর কর্মীরা গ্রামে গ্রামে, চায়ের দোকানে দোকানে ঘুরে ঘুরে এমন সুন্দর গল্প বানানো শুরু করেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, বামপন্থীরা খুব ভালো। ওরে বাবা, বিজেপি নেতারা এখন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সার্টিফিকেট দিচ্ছেন। আরে বোঝো না, তোমাদের সার্টিফিকেট আমরা নেব না, ওই সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দিয়ে লাগে না। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুকে সার্টিফিকেট দেওয়ার মতো যোগ্য লোক বিজেপিতে নেই, তৃণমূলে নেই। সেই সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবে না, সেই সার্টিফিকেট দেবে না, তোমরা দেওয়ার চেষ্টা করবে না। আমরা মানুষের জন্য আমরা কাজগুলো করব, যে কাজগুলো করেনি এতদিন ধরে মমতা ব্যানার্জি যে প্রতারণার কাজটা করেছে। গোটা রাজ্য জুড়ে যে তোলাবাজিটা হয়েছে, সেই তোলাবাজির বিরুদ্ধে আবার পঞ্চায়েতকে জাগরুক করতে হবে, আবার পৌরসভাকে সচল করতে হবে, আবার মানুষের জন্য কাজ করতে হবে, আমার বেকার ছেলেটার জন্য কাজের ব্যবস্থা করতে হবে। কতদিন ধরে এসএসসি বন্ধ আছে, কতদিন ধরে টেট বন্ধ আছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে। লকডাউনের সময় করোনা নিয়ে মমতা ব্যানার্জির গোটা মন্ত্রিসভাটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। একা রাস্তায় নেমেছিলেন, রাস্তায় গোল 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 তার কাটতে। আরে তুমি একা মোকাবেলা করতে পারবে না, আমরা বলেছিলাম সবাইকে, আমাদেরকেও নিন, করোনা মোকাবেলার জন্য সবাইকে নিন। আজকে 10,000 মানুষের মৃত্যু হয়েছে হিসেবের মধ্যে, হিসেবের বাইরেও অনেক মানুষের মৃত্যু হয়েছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সমস্ত মানুষের কাছে যেতে হবে। ওই যে ওরা 2 মাস আগে কি বলেছিল বলুন তো, সিপিএমটা ভালো ছিল, বামফ্রন্টটা ভালো ছিল, মমতাটাকে হটাতে হবে। তবে এখন তো সিপিএম পারবে না, বামফ্রন্ট পারবে না। এই 21টা আগে রাম, 26-এ বাম। বিজেপি কোন বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা 26-এ আসবো না 21-এ আসবো? তোমাকে কে বাজি দেখতে বলেছে? এই 21-এই আসবো জেনে রাখো। পাড়ায় পাড়ায় গল্প করছিল আগে রাম পরে বাম। আমরা রামের বিরোধী না, যারা রামের পুজো করেন করবেন, কিন্তু রামের নাম নিয়ে রাজনীতি করতে দেবেন না, এটা জেনে রাখবেন। তোমার বাবাকে কে দায়িত্ব দিয়েছিল? সিপিএম বা বামফ্রন্ট বা ধর্মনিরপেক্ষ শক্তি 21-এ আসবে না 26-এ আসবে দোকানে দোকানে বলতে শুরু করছিল যে আগে রাম পরে বাম। এখন দোকানে গিয়ে শুনবেন যান। আমি আস্তে আস্তে 2 জায়গায় দাঁড়িয়েছি, আমার সঙ্গে বন্ধুরা ছিল চা খাওয়ার জন্য। আমাদেরকে তারা চেনে না, তারা বলতে কি শুরু করছে, আর বলছে না আগে রাম পরে বাম। এখন বলছে কি জানেন তো, কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, হাং পার্লামেন্ট হয়ে যাবে, কাছাকাছি 100 কাছাকাছি সবাই যাবে, কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এখন এটা বলছে না, এখন এই আলোচনাটা হচ্ছে কিনা দেখবেন যান দোকানে দোকানে ঘুরে। আমি তো বুঝতে পারছেন কিছুদিন আগে যুব ছেড়েছি, তা বলে চায়ের দোকানে চা খাওয়াটা তো ছাড়িনি, বাসে করে ঘোরাটা তো ছাড়িনি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারাটা তো ছাড়িনি। এই স্বাভাবিক ভাবে মানুষের কথাটা বুঝতে পারি। এখন বলছে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর কত তারিখ? জানুয়ারি 30, ফেব্রুয়ারির 30 যেতে হবে না। আজ একবার বা কাল সকালবেলা একবার কিছু দোকানে দোকানে ঘুরুন, আমি যেটা বললাম অভিজ্ঞতাটা মিলিয়ে নেবেন। আর ফেব্রুয়ারির 15 তারিখের পরে আবার সেই দোকানগুলোতে যাবেন, সেই দোকানগুলোতে আলোচনা করবেন। এবার বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে কেউ আটকাতে পারবে না। এরাই সরকার করবে, এরাই সরকার করবে, এরাই সরকার করবে, এদেরকে কেউ আটকাতে পারবে না। এটাই জেনে রাখবেন। বদলাচ্ছে বদলাচ্ছে, গ্রামগঞ্জে কই তৃণমূলের নেতাগুলো চলে যাচ্ছে বিজেপির মঞ্চে, ভালোই হচ্ছে। বিজেপি ওদেরকে নিয়ে মঞ্চ আলোকিত করে বসে থাকুক। আর এই ঠান্ডার মধ্যে জানি অনেকে পকেটে হাত ঢোকাতে হয়েছে ঠান্ডার জন্য, আমি বলছি বলে ঠান্ডাটা বুঝতে পারছি না। এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আপনারা যারা এই কথাটা শুনছেন, বিজেপি মঞ্চটা ভরুক আর আপনারা মাঠটা ভরান। লাল ঝান্ডা হাতে নিয়ে, রক্ত তারকা খচিত শ্বেত পতাকা নিয়ে আপনারা মাঠটা ভরাচ্ছেন। গ্রামে গ্রামে প্রতিদিন আমি যেটা মিছিলে যাচ্ছি, মিছিল করছি, মিছিলে প্রতিদিন 6 মাস আগে ভাবতে পারতাম না যে গ্রাম পঞ্চায়েতটাতে যে এলাকাটাতে মিছিল করবো। একটু আগে আমি বলছিলাম বন্ধুদেরকে যে আমরা মিছিলগুলো শুরু করছি 150-200 জন নিয়ে, তারপরে দুপুরে যখন 10 কিলোমিটার পথ পরিক্রমা করে শেষ পৌঁছচ্ছি, দেখি 600 জনের রান্না হয়েছিল শেষ হয়ে গেছে, আরো চাল বসাতে হচ্ছে। হ্যাঁ, মানুষ চাল দিচ্ছে, আরো বেশি বেশি করে ভাত রান্না করব, মিছিলগুলো আমাদের দীর্ঘ হবে। আর বিজেপি তৃণমূলের রান্না করা খাওয়ার ট্রেনে ফেলে দিতে হবে, খাওয়ার লোক পাবে না। আর তার জন্য লড়াই। এই তোলাবাজ দুর্নীতিগ্রস্ত কাজমানি সরকার থেকে যারা আমফানের চাল খেয়ে নেয়, ত্রিপল খেয়ে নেয়, আমাদের তেলের নামে দুর্নীতি করে এসএসসি বন্ধ করে দেয়, সেই সরকার থেকে হটানোর জন্য আমাদের লড়াই হচ্ছে। ওই ইন্দিরা আবাস প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা আমি ধরেছি কতগুলো ব্লকে। কিভাবে জানেন কিভাবে ধরেছি? আমি বিডিওর কাছ থেকে আরটিআই করে বিডিওর কাছ থেকে আরটিআই করে রিপোর্ট নিলাম। বিডিও আমাকে বললো এদের দেখুন আমাদের যতগুলো এসেছিল আমরা এতগুলো ইন্দিরা আবাস বানিয়েছি। আরে আমরা তো গ্রামে গ্রামে ঘোরা ছেলে, সেই নাম ধরে ধরে পৌঁছালাম। সাবিত্রী বালা মাইতি বলে একজন, রামনগর ব্লক, দীঘার কাছে। সাবিত্রী বালা মাইতির বাড়িতে পৌঁছালাম গ্রাম ঠিকানা দেখে। পৌঁছে যাওয়ার পরে গিয়ে দেখি ঘরের ঝুপড়ি, সামনে কতগুলো জাল মেলা আছে। সকালবেলা ছেলে মাছ ধরতে যায়, আমি ঘরে ঢুকলাম, আমাকে দেখে বলছে কি ব্যাপার তাপস বাবু আপনি? আমি বললাম সাবিত্রী বালা মাইতি। কে হয় আপনার? বলে আমার মা। তো ঝুপড়ি বাড়ি কেন? সরকারি খাতায় তো আপনার পাকা বাড়ি হয়ে যাওয়ার কথা। বলে পাকা বাড়ি? হ্যাঁ, ভিডিও বলছে তোমাদের তো পাকা বাড়ি হয়ে গেছে। বলে কবে? না এবছরই। বলে তাপসদা আমার মা তো 6 বছর আগে স্বর্গে গেছেন। 6 বছর আগে স্বর্গে গেছেন। আমি তাহলে ভোটার কার্ডটা পেলে কি করে? মা মরে গেছে, কি সার্টিফিকেট লাগবে এই জন্য ভোটার কার্ড এসে পঞ্চায়েত নিয়ে চলে গেল। আমি তোমার মায়ের নামে টাকা স্যাংশন হয়েছিল ঘর তৈরি। আমি বলছি ওই নবান্ন অভিযানে আপনাদের কাজ কি হবে? হ্যাঁ,
ব্যারিকেড ভাঙা, ব্যারিকেড ভাঙা, ব্যারিকেড অনেকগুলো ব্যারিকেড দেবে মমতার পুলিশ। একটা ব্যারিকেড ভাঙবেন, দিল্লির কৃষকরা কোন পদ্ধতিতে ব্যারিকেড ভাঙছে দেখে নেবেন। ব্যারিকেড ভাঙার কতগুলো কৌশল আছে, আমি আমার বন্ধুদেরকে যাওয়ার সময় শিখিয়ে দিয়ে যাবো কিভাবে ভাঙতে হয়। হ্যাঁ, পুলিশ যেদিকে চাপ দেবে আপনারা সেই দিকে চাপ দেবেন না, এখানে একটু বিজ্ঞানের ফর্মুলা। পুলিশ যেদিকে চাপ দিচ্ছে তার উল্টো দিকটায় আপনি টানবেন, ওরা চাপ দেবে আপনি টানবেন, ব্যাগে ব্যারিকেড গুলো নিচে পড়বে, ওরা ওদিক থেকে ছেড়ে আপনাকে আটকানোর জন্য, আর আপনি টান মারবেন। ওকা বানানো বেশি সময়ের ব্যাপার না, একটার পর একটা ব্যারিকেড ভাঙাবেন। নবান্ন ক্যাম্পাসে আপনারা ঢুকবেন, নবান্ন 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 অভিযান সফল হবে। হয়তো লাঠি চলবে, রক্ত ঝরবে, কাঁদনে গ্যাস ছড়বে, রঙিন জল ছড়বে, কামান ছড়বে, তবুও নবান্ন অভিযান হবে। নবান্ন অভিযানে হাজারে হাজারে লাখে লাখে গোটা রাজ্যের ছাত্র যুবরা নবান্ন অভিযান থেকে গোটা রাজ্য থেকে বার্তা দেবে। আর নবান্নে শুধু একটা কথা তোমরা বলে আসবে, আমি তোমাদের অনুরোধ করব, তোমরা 11 তারিখে 14 তলায় উঠবে না। 11 তারিখে 14 তলায় উঠবে না। 11 তারিখ নিচে দাঁড়িয়ে শুধু বলে আসবে তুমি 14 তলাতেই থাকো, কারণ 14 তলা থেকে গঙ্গার দূরত্ব মাত্র 700 মিটার। ওটা মে মাসে এক ধাক্কা মেরে গঙ্গায় ফেলবো, গঙ্গায়, ওটা মে মাসে। আর তার মাঝখানে লাখো লাখো মানুষের 28শে ফেব্রুয়ারির ব্রিগেড ব্রিগেড বাম ধর্ম নিরপেক্ষ 16টার বেশি বামপন্থী দল ভারতীয় জাতীয় কংগ্রেস মিলে ব্রিগেডটাকে একটা জনসমুদ্রে পরিণত করবো। সেই ব্রিগেডের প্রচার গ্রামে গ্রামে শুরু হোক। ব্রিগেড অভিযান সফল হবে, নবান্ন অভিযান বামপন্থী ছাত্র যুবদের সফল হবে। তাহলে কি তিনটে কাজ আমাদের, একটা নবান্ন অভিযান সফল করব, 2 নম্বর ব্রিগেড অভিযানে আমরা একটা জনতার সমুদ্র তৈরি করব, তারপরে এসে আমরা নির্বাচনে সামিল হব। বুথে বুথে ছাত্র যুবদের দায়িত্ব হবে ভোট লুট আটকানো। 16 সালে মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ভোট লুট করে। আমাদের রাজ্যের হিসেব অনুযায়ী 70 লাখ ভোট লুট করেছে। এবার মমতা ব্যানার্জিকে জানিয়ে দিতে হবে, বা বিজেপিকেও জানিয়ে দিতে হবে, দুইয়ের মধ্যে কোনো ফারাক নেই। তোমরা যদি এবারে একজন কেউ একা বোতাম টিপতে আসো, ভোট লুট করতে আসো, তাহলে হাতগুলোকে মুড়ে কড়কড় করে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তার জন্য বুথে বুথে তৈরি করতে হবে। না, আমরা কাউকে এই কথা বলবো না যে আমরা গুলিটা মারবো একেবারে গিয়ে বুকে লাগবে, না, গুলির দরকার হবে না। আমার ছাত্র যুবদের হাতের শক্তিটা যা আছে, যে ভোট লুট করতে আসবে তার হাতটা একটু ভালো করে মুড়ে দেবেন, দেখবেন অনেকগুলো টুকরো হয়েছে। আর এমনি প্লাস্টার করে হবে না, ওই ভেতরে রড ঢোকাতে হবে, রড ঢোকাতে হবে, অনেকগুলো রড ঢোকাতে হবে। হ্যাঁ, ভেতরে ঢোকাতে হবে, জীবনে আর কোনোদিন ভোট লুট করতে আসবে না। আর সেই ভোট লুটটা যদি আটকাতে পারেন, তাহলে গ্যারেন্টি গ্যারেন্টি মানুষ বলছে আবার বামেদের চাই, বামেদের চাই, বামেদের সঙ্গে ধর্ম নিরপেক্ষ শক্তি চাই। বাম ধর্ম নিরপেক্ষ শক্তির সরকার তৈরি হবে, তৃণমূলকে হাঁটাবো, বিজেপিকে ফেলাবো। আর সেই দিনটার জন্য, লড়াইটার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন জানাবো, আপনারা গ্রামগঞ্জে যান, আপনারা সমস্ত মানুষকে বলুন, যিনি বিজেপির পতাকা তলে চলে গিয়েছিলেন, তৃণমূলের পতাকা তলে চলে গিয়েছিলেন, নিজের আত্মমর্যাদা রক্ষার স্বার্থে অবিলম্বে তৃণমূলটা ছেড়ে আপনি বামপন্থী ছাত্র যুবদের এবং লাল ঝান্ডার পতাকা তোলে আপনি সামিল হন, আমাদের মিছিলে সামিল হন। আগামী দিনের লড়াইটা বিজেপি জিতবে না, তৃণমূল জিতবে না, বিজেপি জিতবে না, তৃণমূল জিতবে না। আগামী লড়াইটা আমরা জিতবো। ভবিষ্যৎটা বিজেপির না, ভবিষ্যৎটা তৃণমূল না, ভবিষ্যৎটা বামপন্থীদের, ভবিষ্যৎটা বাম ধর্ম নিরপেক্ষ শক্তির। আমরা এ রাজ্যে সরকার গড়ব, আবার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা রাজ্যটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলতে চাই। 34 বছরে যে কাজ আমরা করেছি, যে কাজ আমাদের অসম্পূর্ণ থেকে গেছে, সেই সমস্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্বটা আমরা করব। বিজেপি তৃণমূলের মতো ওই টিএমসি 1 টিএমসি 2 এদেরকে দিয়ে পশ্চিম বাংলার উন্নয়ন হবে না। আগামী লড়াই যুদ্ধ জেতার জন্য আপনারা গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলবেন, আপনারা প্রস্তুতি নেবেন। এই প্রত্যাশা প্রত্যয় রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনশাআল্লাহ, জিন্দাবাদ, ভালো থাকবেন সকলে।